মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্করভাবে ফাঁদে পড়ে গেছেন। কেন ফাঁদে পড়েছেন? ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আরব 4টি দেশ আমেরিকা থেকে বিনিয়োগ প্রত্যাহার করার চিন্তা করছেন। এ ব্যাপারে ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে। প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে কে ফাঁদে ফেলল? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দর্শক, এখনকার আলোচনা যে বিষয় নিয়ে করব তার পয়েন্টগুলো আমি প্রথমেই জানিয়েছি। মূল ফোকাস থাকবে ডোনাল্ড ট্রাম্পকে কে কিভাবে ফাঁদে আটকে ফেলেছে এবং তিনি এই ফাঁদ থেকে আদৌ বের হতে পারবেন কিনা, এটা নিয়েই আজকের মূল আলোচনা। একেবারেই বিশ্লেষণমূলক, ব্যাখ্যামূলক আলোচনা হবে। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ফাঁদে আটকে গেছেন। কেন? ইরান যে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে এইভাবে মোকাবেলা করবে এবং এইভাবে ঘুরে দাঁড়াবে, রুখে দাঁড়াবে এবং প্রচণ্ডভাবে মার দিয়ে দেবে তাদেরকে, এটা তারা ভাবতেই পারেনি। ভাবতে পারেন আপনারা যে আমি বুঝি বাড়িয়ে বলছি? না। সুপ্রিয় দর্শক, কুয়েতে আমেরিকা স্বীকার করেছে তাদের প্রথমে 4 জন সেনা মারা গেছে বলেছে, পরে এই সেনা সংখ্যা 6 জন, আজকে তারা বলছে 7 জন। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবং শুধু দাবি করা হচ্ছে না, এটা বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং বাহরাইনে অন্তত 600 থেকে 800 সেনা, মার্কিন সেনা হতাহত হয়েছে। তার ভেতরে নিহতের সংখ্যা অনেক, সেটা কয়েকশো হবে, ব্যাপারটা এরকম। কিন্তু এই কথা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে পারছেন না, গোপন রাখার চেষ্টা করছেন আন্তর্জাতিক গণমাধ্যমে যাতে প্রকাশ না হয়। কেন? তাতে আমেরিকার প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ হবে, আমেরিকার সামরিক কৌশল মার খেয়ে যাবে, আমেরিকার অস্ত্রের ধার খুব একটা নেই একথা প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ আমেরিকার অস্ত্র খুব কার্যকর নয়, এটা প্রমাণ হবে। তাছাড়া আমেরিকার সেনারা আসলে কতটুকু যোদ্ধা সেটাও প্রশ্ন হয়ে দাঁড়াবে। এই জন্য এই সমস্ত কথা ভীষণভাবে চেপে যাওয়া হচ্ছে, গোপন করা হচ্ছে। খোদ পশ্চিমা গণমাধ্যমই এভাবে কম বেশি কথা বলছে। পশ্চিমা গণমাধ্যম বলতে আমি একেবারে মেইন স্ট্রিমের গণমাধ্যম যদি নাও বলি, তাহলেও এখন যে সামাজিক মাধ্যমগুলো তৎপর রয়েছে সেগুলোকে আর ডিনাই করার উপায় নেই, তারাই বলছে। সুপ্রিয় দর্শক, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যেমন ভালো নেই, তেমনি ভালো নেই নেতানিয়াহু। ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি বলছি না ইরান একেবারেই অক্ষত আছে, সেখানেও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাদের তেলের ডিপো উড়িয়ে দিয়েছে, কয়েকটা উড়িয়ে দিয়েছে মানে বোমা মেরেছে। তারপরে বহু লোক মারা গেছে, অনেক কর্মকর্তা, তাদের সর্বোচ্চ নেতা সহ তো অনেক কর্মকর্তা নিহত হলো। সবকিছু ঠিক আছে, অর্থাৎ ইরানের দিক দিয়েও অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল একদম বিনা জবাবে পার পাচ্ছে না। এর ভিতরেই খবর এসেছে, ফাইন্যান্সিয়াল টাইমস খবর দিচ্ছে যে 4টি আরব দেশ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং বাহরাইন অথবা কুয়েত, এই 4টি দেশ আমেরিকা থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার করার চিন্তা ভাবনা করছেন, এবং এই চিন্তা ভাবনাটা খুব দুর্বল না, বেশ সক্রিয়ভাবে। সেখানে কত বিনিয়োগ আছে? অন্তত পক্ষে $2 ট্রিলিয়ন বিনিয়োগ আছে। সেই বিনিয়োগ তারা প্রত্যাহার করে আনতে চায়। কেন? মূল ঘটনা এখানেই। আমেরিকা যে বলেছিল আরব এই সমস্ত দেশকে যে তারা ইরানের বিরুদ্ধে তাদেরকে নিরাপত্তা দেবে, অর্থাৎ আমেরিকা নিরাপত্তা দেবে এই সমস্ত দেশকে। ইরান যদি কখনো তাদের উপরে হামলা চালায়, তাহলে তাদের হামলা থেকে, অর্থাৎ ইরানের হামলা থেকে আমেরিকা রক্ষা করবে। ইরানের বিপ্লব সফল হওয়ার পর থেকে আমেরিকা আরব দেশগুলোকে এই জুজুর ভয়ই দেখিয়ে এসেছে যে ইরানে বিপ্লব হয়েছে এবং এই বিপ্লবী সরকার যে কোনো সময় এই রাজতান্ত্রিক সরকারগুলোকে উৎখাত করে দেবে, দিয়ে ক্ষমতা দখল করে নেবে। সৌদি আরবকে বুঝিয়েছে মক্কা মদিনা দখল করে নেবে ইরান। এইভাবে এখন কি করতে হবে? আরব দেশগুলোর এই প্রশ্নের মুখে মার্কিন প্রশাসন তখন তাদেরকে বুঝিয়েছিল যে তোমাদের নিরাপত্তা আমরা দেব, আমাদেরকে এখানে ঘাঁটি করতে দাও। আরব দেশগুলো তখন আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে, প্রত্যাশা ছিল ইরানের হামলা থেকে তারা মুক্ত থাকবে, ইরান তাদেরকে কিছু করতে পারবে না। ইরান প্রকৃতপক্ষে কখনো প্রতিবেশী দেশগুলোকে কিছুই করতে চায়নি,
হামলা চালাতে চায়নি, আগ্রাসন চালাতে চায়নি, কোনো দেশের সরকারকে উৎখাত করতে চায়নি। শুধুই চেয়েছে যে আঞ্চলিক দেশ, প্রতিবেশী দেশ, আমরা সবাই মিলেমিশে থাকি এবং আমরা সবাই নিজেদের সমস্যা আলাপ আলোচনার ভেতর দিয়ে আমরা সমাধান করি। কিন্তু আরব দেশগুলোকে পশ্চিমা দেশ, বিশেষ করে আমেরিকা, সেই কথা বুঝতে দেয়নি। অন্তত আন্তর্জাতিক বিশ্লেষকরা, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ, মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহ এ কথাই বলে। এই অবস্থায় এখন যখন ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ লেগেছে, তখন তো ইরান আগেই বলেছিল যে আমরা যদি আক্রান্ত হই তাহলে ইসরায়েল যেমন অক্ষত থাকবে না, তেমনি অক্ষত থাকবে না এই অঞ্চলে যত মার্কিন ঘাঁটি আছে। তো এই অঞ্চলে মার্কিন ঘাঁটি কোথায় কোথায় আছে? বিশেষ করে এই আরব দেশগুলোতে, ওমানে আছে, সংযুক্ত আরব আমিরাতে আছে, বাহরাইন আছে, কাতার আছে, কুয়েতে আছে, ইরাকে আছে, জর্ডান আছে, সৌদি আরবে আছে। এই তো তো এই সমস্ত দেশের যত ঘাঁটি আছে তার প্রত্যেকটা ঘাঁটিতে এখন ইরান হামলা চালিয়েছে এবং বিরাট রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, তা তো আপনারা সবাই জানেন। রাডার সিস্টেম ধ্বংস হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড পেট্রিয়ট, এগুলো ধ্বংস হয়েছে, তাদের বিমান ধ্বংস হয়েছে, তাদের হেলিকপ্টার ধ্বংস হয়েছে, তাদের বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে, নৌঘাঁটি, পঞ্চম নৌবহরের ঘাঁটি বাহরাইনে যেটা, সেটা ধ্বংস হয়েছে। এরপরে আমেরিকান যে সমস্ত জায়গায় বিনিয়োগ আছে বা আমেরিকার সেনারা ঘাঁটিতে হামলার কারণে আমেরিকার সেনারা যে সমস্ত জায়গায় লুকিয়েছে সেই সমস্ত জায়গায়ও ইরান হামলা চালিয়েছে। ফলে আরব দেশগুলো এখন পরিষ্কার যে তাদের নিরাপত্তা আমেরিকা দিতে পারছে না। তাদের কাছে এইটাও পরিষ্কার যে আমেরিকা নিজের ঘাঁটিই ঠেকাতে পারছে না, তাদের নিরাপত্তা তো পরের কথা। তাহলে আমেরিকার উপরে আর আস্থা রাখা যায় না, এই কথা বলছে আরব দেশগুলো। সেই কারণে আরব দেশগুলো আমেরিকা থেকে তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত আনতে চায়। এই ব্যাপারে কাতারের আমির তামিম বিন হামাদ আল সানি, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং আমরা যে দেখলাম ডোনাল্ড ট্রাম্প সেদিন বললেন যে কঠিন আঘাত হানবো ইরানের বিরুদ্ধে, তারপরে কিন্তু ওই রকম কঠিন আঘাত আর হানা হয়নি। এর কারণ কি? আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম গতকালের ভিডিওতে যে সম্ভবত রাশিয়া থেকে ডোনাল্ড ট্রাম্পকে ভিন্ন কোনো বার্তা দেওয়া হয়েছে। এখান থেকে তো বার্তা দেওয়া হয়েছেই, একইভাবে কাতারের আমির যে ফোন করেছেন সেই ফোনে ওই বার্তা ছিল যে নো, ডোন্ট ডু দ্যাট। ইরানের বিরুদ্ধে যত আপনি হামলা চালাতে যাবেন, ইরান তত বেশি ফেরোসাস হয়ে যাবে, তত বেশি ডেঞ্জারাস হামলা করবে আরব দেশগুলোর উপরে। এতে আলটিমেটলি আমরা ক্ষতিগ্রস্ত হব। আপনার ঘাঁটি গেছে তো গেছেই, আমাদের দেশ, আমাদের জনগণ, আমাদের স্থাপনা, আমাদের সম্পদ নষ্ট হবে। এটা আপনি করতে পারেন না। আরব দেশগুলো এইভাবে চাপ দেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প কিন্তু দ্বিতীয়বার ভাবতে বাধ্য হয়েছেন। তো তার মানে দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন তার ইচ্ছা মতো আর ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারছে না। আপাতত পরিস্থিতি এমন। তাই যদি হয় তাহলে কি হবে? তাহলে আমেরিকাকে যুদ্ধবিরতিতে আসতে হবে এবং তখন আলটিমেটলি ইরান, চীন এবং রাশিয়ার শর্ত মেনে একটা চুক্তি করতে হবে হয়তোবা। তার মানে এইবারই মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব প্রতিপত্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হবে এবং মনে করা হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে হয়তো আমেরিকাকে ঘাঁটি গুটিয়ে নিয়ে যেতে হতে পারে। ইরান যদি খুব শক্ত অবস্থান নেয় তাহলে এটাই তার পরিণতি। এই জায়গায় সর্বশেষ যে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ফাঁদে পড়েছেন তাতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে এই ফাঁদে ফেলানোর কাজটা কে করলো? নেতানিয়াহু নাকি রাশিয়া, নাকি চীন, রাশিয়া, ইরান সবাই মিলে? আমি মনে করি যে সবাই মিলেই এই কাজ করেছে। তবে এর পেছনে সবচেয়ে বড় কলকাঠি যিনি নেড়েছেন তিনি হচ্ছেন মিস্টার পুতিন। পুতিন প্রকাশ্যে আমেরিকার হামলার বিরোধিতা করেনি, ইসরায়েলকে বিরোধিতার ব্যাপারে কোনো কথা বলেনি, থামতে বলেনি, আবার ইরানকে ভেতরে ভেতরে ব্যাপকভাবে সাপোর্ট দিয়ে গেছে। এবং আমি সবসময় বলি, যেহেতু সোভিয়েত রাশিয়ার পতনের পর আমেরিকা এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে এবং এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার পরে সারা বিশ্বে কী ধরনের ডিফিকাল্টিস তৈরি হয়েছে, কী ধরনের প্রবলেম তৈরি হয়েছে, এটা মিস্টার পুতিন খুব ভালো করে জানেন। কারণ তিনি কেজিবির প্রধান ছিলেন। আমেরিকা কোথায় কোথায় দুষ্টুমি করে এবং কোথায় কোথায় কুচক্র করে এবং দুষ্টু বুদ্ধি পাকায়, এটা পুতিনের চেয়ে ভালো আর কেউ জানে না। সেক্ষেত্রে পুতিনের একটা মিশন আছে যে আমেরিকার এই প্রভাব প্রতিপত্তি এবং এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, তার মোড়লিপনা বিনাশ করে দিয়ে বহুকেন্দ্রিক বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সেখানে রাশিয়া একটা গুড প্লেয়ার, বিগ প্লেয়ার হবে।
এর সাথে চীন এবং ইরান তো আছেই। এই জায়গা থেকে পুতিন তার কাজটা করার জন্য ট্রাম্পকেও যেমন বাধা দেননি, তেমনি নেতানিয়াহুকেও বাধা দেননি। তার মানে ঘটনাটা ঘটে যাক, বাদ বাকি খেলা ময়দানে গিয়ে হবে। আমি আপনাদেরকে আরেকটু বলে রাখি, ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় আনার ব্যাপারে পুতিনের একটা ভূমিকা ছিল। এই ব্যাপারে কিন্তু অনেকগুলো রিপোর্ট, অনেক ঘটনা ঘটেছিল, অনেক কিছু হয়েছিল। হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাক করা হয়েছিল রাশিয়া থেকে, এই কথা মনে আছে আপনাদের? সেই সময় বলা হয়েছিল যে পুতিন ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় এনেছেন, এবং ডোনাল্ড ট্রাম্প পুতিনের কথা কিন্তু অনেক কিছু শুনতেন। এবং আমি সেই তখন থেকেই বলে আসছি যে পুতিন ডোনাল্ড ট্রাম্পকে ভালো করে চিনেছেন। তার মতো একটা উর্বর মস্তিষ্কের লোক, যার বুদ্ধি এবং কূটনীতিক জ্ঞান খুব কম, তাকে বা তার মতো লোককে যদি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে রাখা যায়, তাহলে পুতিন যা করতে চান, বিশ্বটাকে যেভাবে বদলে দিতে চান, ট্রাম্পের মতো একটা লোক যদি ক্ষমতায় থাকে, তাহলে সেই কাজ সহজ হয়। সেই কাজের একটা চূড়ান্ত পর্যায়ে এসে এই যুদ্ধটা লাগিয়ে দিয়ে তাকে বিশ্ব অঙ্গনে নাস্তানাবুদ করে দিয়ে, তার প্রভাব প্রতিপত্তি, তার সামরিক শক্তি, তার কূটনৈতিক অবস্থান, তার রাজনৈতিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান সবকিছু ক্ষুণ্ণ করে দিয়ে একটা কোণঠাসা অবস্থায় ফেলে দিয়ে একেবারে বস্তাবন্দি করে আমেরিকায় ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। এটাই পুতিনের প্ল্যান, বা চীন, রাশিয়া, ইরান সবার প্ল্যান। হয়তো সেইভাবে এগিয়ে যাচ্ছে সবকিছু। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই যে বিশ্ব অঙ্গনে এখন যুদ্ধের নামে যে দাবা খেলা চলছে, এই দাবা খেলার মূল চালটা দিয়েছেন মিস্টার পুতিন, এবং তার সাথে সহযোগী শক্তি হিসেবে কারা কারা আছে তা তো বললাম। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আমি যে থিমগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় যে আসলে আমেরিকা একটা বড় ফাঁদে পড়েছে, ডোনাল্ড ট্রাম্প একটা ফাঁদে পড়েছে, এবং এই ফাঁদে ফেলানোর মূল নায়ক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আপনারা নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।